গত কয়েকদিন ধরে অনলাইনে এই ইউজ টুর ব্যবহার নিয়ে মানে বিশাল কাদা ছোড়াছড়ি হচ্ছে। জাস্ট 3 থেকে 4 দিন আগে একজন শিক্ষক তিনি অনলাইনে এসে ইউজ টুর ব্যবহার পড়াতে গিয়ে একটা মিস্টেক করে ফেলে। যারা এই ভুলটাকে অনেক বড় করে দেখতেছেন তারা যে খুব ভালো কাজ করছেন তা যেমন ঠিক নয়, ঠিক তেমনি একজন শিক্ষক লাইভে এসে মানে একদম কমন একটা রুল নিয়ে যেভাবে ভুল করে গুল মেরে হুলস্থুল আচরণ করবে এইটাও আসলে মানার মতো না। সো যারা এই ইউজ টুর ব্যবহার নিয়ে ভুল বোঝাবুঝির মধ্যে আছেন তাদের ইউজ টুর ব্যবহার নিয়ে ভুল বোঝাবুঝির অবসান হবে আমাদের আজকের এই একটা ভিডিওতে ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। এখানে ইউজ টুর ব্যবহারের ক্ষেত্রে আপনাকে 3টা বিষয় মাথায় রাখতে হবে। যেখানে 1 নাম্বার বিষয়টা হলো ইউজ টুর পরে আপনি যদি ভার্বের বেস ফর্ম ব্যবহার করেন এটাকে প্রেজেন্ট ফর্ম বলা যাবে না, কারণ কিছু কিছু ক্ষেত্রে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম আলাদা হয়। তো খেয়াল করেন অতীতকালের অভ্যাস বোঝানোর জন্য আমরা সাধারণত ইউজ টু ব্যবহার করি। এটা বাংলায় সাধারণত, আমি সাধারণত বলেছি, ত, তে, তাম এবং তেন দেখে আমরা বুঝতে পারি। যেমন সে নদীতে গোসল করত, তুমি আমাকে ডাকতে, আমি তার কাছে যেতাম, তিনি আমার কাছে আসতেন। একবার আসছে তা কিন্তু না, আমার কাছে আসাটা তার অভ্যাস ছিল বা নিয়মিত আসতো। তো দেখেন এই যে অতীতকালের অভ্যাস বোঝানোর জন্য আমরা ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। অন্যদিকে কেউ কোনো কিছু করতে অভ্যস্ত, কেউ কোনো কিছু করতে অভ্যস্ত, এটা যদি বর্তমানে অভ্যস্ত হয় তাহলে আমরা সেক্ষেত্রে এই বি এর জায়গায়, অর্থাৎ কেউ কোনো কিছু করতে অভ্যস্ত বোঝালে বি ইউজ টু, অর্থাৎ প্রথমে ছিল ইউজ টু, এখানে আসতেছে বি ইউজ টু। এই বি ইউজ টুর বি বলতে আমরা কি বুঝবো? এখানে হতে পারে অ্যাম, ইজ, আর, কিছু কিছু ক্ষেত্রে ইভেন ওয়াজ, ওয়ারও হতে পারে। তো কেউ কোনো কিছু করতে বর্তমানে অভ্যস্ত বোঝালে আমরা অ্যাম, ইজ, আর লিখে ইউজ টু প্লাস পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব। অতীতকালে কেউ কোনো কিছু করতে অভ্যস্ত ছিল বোঝালে আমরা ওয়াজ, ওয়ার লিখে তারপরে ইউজ টু লিখে ভার্বের সাথে আইএনজি যোগ করব। অন্যদিকে এই যে দেখেন যারা ধারণা করছেন বি ইউজ টুর পরে সব সময় ভার্বের সাথে আইএনজি যোগ হয় তারাও কিন্তু বিপদে আছেন। আমরা দেখতে পাই যে বি ইউজ টু অর্থাৎ এম, ইজ, আর এরপরে ইউজ টু থাকার পরেও এর পরবর্তীতে ভার্বের 1 নাম্বার বা বেস ফর্ম বসতে পারে। এটা কোথায় হবে? স্পেশালি আপনি যদি বলেন যে কোনো কিছুকে কোনো একটা কাজে বা কোনো কিছু করতে ব্যবহার করা হয়, যেমন আপনি বলতে পারেন ক্যামেরাকে ছবি তুলতে ব্যবহার করা হয়, আপনি বলতে পারেন লবণকে তরকারির স্বাদ বাড়াতে ব্যবহার করা হয়, চিনিকে কোনো খাবারকে মিষ্টি করার জন্য ব্যবহৃত হয়। কোনো কিছুকে কোনো কিছু করতে বা কোনো কাজে ব্যবহার করা হয় বুঝালে আমরা এম, ইজ, আর এরপরে ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্মটা ব্যবহার করব। তো আসেন আমরা এবার প্র্যাকটিক্যালি উদাহরণের মাধ্যমে দেখে নেই কোথায় আমরা ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম লিখব, কোন জায়গাটাতে আমরা বি ইউজ টু থাকার পরেও কখন আইএনজি যোগ করব এবং কোথায় ভার্বের নাম্বার 1 বা বেস ফর্মটা ব্যবহার করব। তো যেমনটা আমরা প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি, দেখেন আমরা এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি শি ইউজড টু, এর সামনে কিন্তু আর কোনো বি ভার্ব নেই। তাহলে আমরা জানি অতীতকালের অভ্যাস বোঝানোর জন্য সাবজেক্টের পরে ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম বসানো হয়। তো দেখেন শি ইউজ টু ড্যাশ হরর মুভিজ, সে ভৌতিক মুভিগুলো দেখতো। তো আমরা জানি ইউজ টুর পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে। তাহলে বেস ফর্ম এখানে কোনটা? ওয়াচ। এইটা বোঝার জন্য রকেট সাইন্স জানার দরকার নাই, আপনি খুব ইজিলি বুঝতে পারবেন ইনশাল্লাহ। তাহলে বাংলা অর্থটা কি দাঁড়ালো? সে হরর মুভি বা ভৌতিক মুভি দেখতো। এবার আমরা যদি সেকেন্ড এক্সাম্পলে যাই, এইখানে লেখা আছে দেখেন শি ইজ, এই যে ইজ মানেই হলো আমাদের বি ভার্ব। শি ইজ ইউজড টু, এরপরে আমাদের লেখা আছে ড্যাশ হরর মুভিজ। তার মানে আমরা বুঝতে পারতেছি, আপনি কিন্তু এখানে বলবেন না যে তাকে হরর মুভি দেখতে ব্যবহার করা হয়, এটা কোনো বাক্য হতে পারে না। কারণ বাক্য বললেই হবে না, সেখানে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা বলে একটা কথা থাকে। তো আমরা যখন বলতেছি শি ইজ ইউজড টু, এইবার আমরা ইউজ টুর সামনে একটা ইজ পেয়ে গেছি। সো এখানে শুধু ওয়াচও হতে পারে, ওয়াচিংও হতে পারে। এখন আপনি শুধু ওয়াচ যদি লেখেন, আমি যেটা বলেছি যে সাবজেক্টকে কোনো কাজে ব্যবহার করা হয় এইরকম যখন আমরা বোঝাবো তখন আমরা বি ইউজড টু প্লাস ভার্বের বেস ফর্ম লিখবো। এখন দেখেন আমরা তো আর বলছি না তাকে মুভি দেখতে ব্যবহার করা হয়, এটা কোনো কথা? বরং আমরা বলতে পারি সে হরর মুভি দেখতে অভ্যস্ত। সো বি ইউজ টুর পরে আমরা এখানে ঘেচাং করে আইএনজি যোগ করে দেব। আই হোপ বিষয়টা আপনারা বুঝে ফেলেছেন। তাহলে এইটাই হচ্ছে আমাদের
মূল ঘটনা। এই যে দেখেন এখানে আইনজি যোগ হয়ে গেছে। বাট আমরা যদি পরবর্তী এক্সাম্পলে চলে যাই, এইখানে আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি ক্যামেরা, অনেকে আমরা ক্যামেরা, অনেকে ক্যামেরা বলি, এটা রিয়াল প্রোনাউন্সিয়েশন হচ্ছে ক্যামেরা। দেখেন আমরা বলতে পারি ক্যামেরা ইজ ইউজড, একটা ক্যামেরাকে ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? ফারোজ, ছবি তুলতে। তাহলে ক্যামেরাকে ছবি তুলতে ব্যবহার করা হয়। আমরা একটু আগে দেখলাম যে সাবজেক্টকে কোনো কাজে ব্যবহার করা হয় বোঝাতে গেলে আপনি সেই সাবজেক্টটা লেখার পর প্রয়োজন অনুযায়ী অ্যামিজার লিখবেন। যেহেতু ক্যামেরা আমাদের এখানে বা ক্যামেরা আমাদের এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমরা এখানে ইজ লিখেছি। আর ক্যামেরা ইজ ইউজড, এই এতটুকু হয়ে গেছে আমার। এবার নন ফাইনাইট ভার্ব হিসেবে টু টেক ফটোজ, একটা ক্যামেরাকে ছবি তুলতে ব্যবহার করা হয়। আশা করি বুঝে ফেলেছেন ইনশাআল্লাহ। ওকে, এইবার আমরা যদি পরের এক্সাম্পলে চলে আসি, জাস্ট এখানে আপনি যে কাজটা করবেন, আমার এই ভিডিওটা আপনি একটু পজ করবেন, পজ করে আপনি আনসারটা অবশ্যই লেখার চেষ্টা করবেন, দেন একটু উত্তরটা মিলায় দেখবেন হয়েছে কিনা। তো বাক্যটা এখানে কি আসতেছে দেখেন, আমরা এখানে বাক্যটা যেটা দেখতে পাচ্ছি, রিমোট কন্ট্রোল, একটা রিমোট কন্ট্রোলকে ইজ ইউজড, ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? টু ড্যাশ চ্যানেলস। এই যে আমরা তাহলে কি বলবো, রিমোট কন্ট্রোল চ্যানেল বন্ধ করতে অভ্যস্ত, নাকি বলবো রিমোট কন্ট্রোলকে চ্যানেল পাল্টানোর জন্য ব্যবহার করা হয়? ডেফিনেটলি ব্যবহার করা হয়। তাহলে আপনি বলবেন রিমোট কন্ট্রোল ইজ ইউজড টু চেঞ্জ চ্যানেলস। আশা করি ইনশাআল্লাহ আজকের পর ইউজড টুর ব্যবহার নিয়ে আর কখনোই আপনার ভুল করে গুল মেরে রুল নিয়ে হুলস্থুল করতে হবে না ইনশাআল্লাহ। তো যারা এইরকম প্র্যাকটিক্যালি উদাহরণ সহ ইংরেজি শিখতে চাচ্ছেন, তারা চাইলে আমাদের সেপ্টেম্বরের 1 তারিখ থেকে একটা ব্যাচ শুরু হয়ে গেছে, এটা হলো বেসিক টু অ্যাডভান্সড গ্রামার কোর্স। এই ব্যাচটাতে যুক্ত হতে পারেন ইনশাআল্লাহ। তাহলে এই যে আপনি ইউজ টুর পরে বেস ফর্ম লিখবেন নাকি আইএনজি যোগ করবেন, নাকি বি ইউজ টুর পরে বেস ফর্ম লিখবেন নাকি আইএনজি যোগ করবেন, এই বিষয় নিয়ে আপনার আর বিষয় সম্পত্তি হারানোর মতো ব্যাপক বিপদে পড়তে হবে না, মান সম্মান হারাইতে হবে না। বিষয়টা হচ্ছে এই আর কি। এছাড়া আপনাদের জন্য একটা ছোট্ট ঘোষণা বলতে পারেন, যে সকল ভাই বোনেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ পরিবর্তন বা খ ইউনিটের প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য আমাদের 30টা বাংলা ক্লাস লিখিত সহ, 30টা ইংরেজি ক্লাস লিখিত সহ, 30টা সাধারণ জ্ঞানের ক্লাস, অর্থাৎ মোট 90টা ক্লাসের একটা স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে। এটা শুধু ঢাবি না, আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান অংশে পরীক্ষা দিয়ে যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনার একটা সিট নিশ্চিত করতে চান, তাহলে আমাদের এই কোর্সটা হতে পারে আপনার জীবনের লাইফ চেঞ্জিং একটা কোর্স। আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এছাড়া আমার এখানে যারা সিনিয়র সিটিজেন আছেন, সিনিয়র সিটিজেন মানে মুরব্বী মানুষ বুঝাই নাই, আমি এখানে সিনিয়র বলতে বোঝাচ্ছি যারা জবের প্রিপারেশন নিচ্ছেন, তারা আমাদের জব কাউন্সিল পেজটাতে যুক্ত থাকতে পারেন ইনশাআল্লাহ। এখানে আমরা খুবই অল্প টাকায় বাংলাদেশের সেরা সেরা শিক্ষক, যাদের ক্লাস আপনি জব কাউন্সিল পেজে গেলেই দেখতে পাবেন, এই শিক্ষকদের সমন্বয়ে আমরা খুব অল্প টাকায় সব সময় চেষ্টা করি ভালো কোর্স অফার করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে। টিল দেন, টাটা।